আজ আপনাদের জন্য এপিসোড 2। হঠাৎ ঘুমটা ভেঙে গেল শিউলির। আবছা অন্ধকারী ঘরে চোখ মেলে তাকালো সে। মশারির দেওয়ালে, ছাদের জালনা গোলে মিউনিসিপ্যালিটির আলো নানা রকমের নকশা তৈরি করেছে। কলকাতায় এখনো সেরকমভাবে ঠান্ডা পড়েনি। কাছাকাছি গঙ্গা হওয়ার জন্য ছাদে উঠলে রাতের দিকে ঠান্ডা বাতাসের ছোঁয়া পাওয়া যায়। ব্যাস এইটুকুই। এর বেশি ঠান্ডা ডিসেম্বরের আগে কলকাতায় ঢোকে না। শিউলি খুব সন্তর্পণে উঠে বসল বিছানায়। তারপর ঘাড় ঘোরালো। ঘরের ডান দিকের দেওয়ালের ওপরের দিকে ঝুলতে থাকা বড় দেওয়াল ঘড়িতে 12টা বাজার ইঙ্গিত। ওদের বাড়িতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চল, প্রায় 10টার মধ্যেই। কিন্তু কয়েকদিন ধরেই শিউলির ঘুম আসছে না। একটা অদ্ভুত চাপা টেনশন যেন সবসময় তাকে তাড়া করে বেড়াচ্ছে। উত্তর কলকাতার কাশীবোস লেনের এই পুরনো বনেদি বাড়িতে শিউলি আর তার পরিবার ছাড়াও থাকে পেইং গেস্ট বোরহান শেরপা। বোরহানের বাড়ি সিকিমে, পরে শিউলির সঙ্গে শিউলির ইউনিভার্সিটিতে, তবে অন্য সাবজেক্ট। বোরহানের সাথে শিউলির আরেকটা সম্পর্ক আছে। তারা একে অপরকে ভালোবাসে। সেই ভালোবাসার টানেই সরকারি চাকরি থেকে সদ্য অবসর নেওয়া বাবাকে রাজি করিয়েছে বোরহানের পেইং গেস্ট হিসেবে রাখার জন্য। শিউলির বাড়িতেই সম্পর্কের কথা অবশ্য কেউ জানে না। জানলে যে বোরহানের এ বাড়িতে ঠাঁই হবে না, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। শিউলির ইচ্ছে মাস্টার্সটা শেষ হলেই বোরহান যদি কোনো চাকরি জোগাড় করতে পারে, তাহলে বাড়িতে এসে তাদের সম্পর্কের কথা জানাবে। শিউলির এই কয়েকদিনের ভয় আর চাপা টেনশনটা তাদের সম্পর্ক নিয়ে নয়। বোরহান মেধাবী ছাত্র, অল্প সময় চাকরি জোগাড় করে নেবে। কিন্তু কয়েকদিন ধরেই বোরহানের আচরণে এমন অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে যে এটা ক্রমশ শিউলি রাতের ঘুম কেড়ে নিয়েছে। কয়েকদিন ধরে ও খাচ্ছে না ঠিক করে, কথা বলছে না কারোর সাথে। ঘরের দরজা জানলা বন্ধ করে পর্দা টেনে বসে আছে আর বিড়বিড় করে অদৃশ্য কার সাথে যেন কথা বলে চলেছে। কালকে দুপুরে শিউলির মা নাকি খাবার দিতে গিয়ে দেখে খাটের নিচে মাথা ঢুকিয়ে কি এক অদ্ভুত সুরে বিড়বিড় করে নিজের মনেই বকে চলেছে। এটা দেখে শিউলির মা এত ভয় পেয়েছে যে আজকের খাবার বাবা দিয়ে এসেছে। বাড়িতে বোরহানের সাথে প্রকাশ্যে কথা বলা যায় না, যেটুকু হয় সেটাও ইউনিভার্সিটিতে। কিন্তু বোরহানের এই টানা ইউনিভার্সিটিতে না গিয়ে বাড়িতে বসেই সব অদ্ভুত আচরণ শুধু শিউলিকেই নয়, তার বাড়ির লোকদেরকেও খুব দুশ্চিন্তায় ফেলেছে। আজ রাত্রি শিউলির বাবা খাবার দিয়ে এসে বলেছেন বোরহানের নাকি ধুম জ্বর এসেছে। তার মধ্যেই খালি গায়ে দাঁড়িয়ে দেওয়ালে কিসব ছবি আঁকছিল। শেষে শিউলির বাবা ধমকে ধামকে তাকে শুইয়ে এসেছেন, কিন্তু ফিরে এসে গম্ভীর মুখে জানিয়ে দিয়েছেন এরকম চলতে থাকলে বেশি দিন বোরহানকে এ বাড়িতে তিনি রাখতে পারবেন না। বসে বসে এইসবই ভাবছিল শিউলি। এমন সময় কিসের একটা শব্দ পেয়ে চমকে উঠল সে। একটা শব্দ পাওয়া যাচ্ছে উপরের ঘর থেকে। কেউ যেন পা টেনে টেনে ঘুরে বেড়াচ্ছে উপরের ঘরে। আচ্ছা, ওই ঘরেই তো বোরহান থাকে। শিউলি অবাক। কি ব্যাপার, বোরহান ঘুমোয়নি? কি করছেও এত রাতে? একবার গিয়ে কি দেখে আসবে, যদি জ্বর বেড়ে থাকে। এইসব ভাবতে ভাবতেই মশারি তুলে প্রায় আওয়াজ না করে বিছানা থেকে নেমে এলো শিউলি। তারপর সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে একটা চওড়া বারান্দা। বারান্দার এক প্রান্তে টিমটিম করে জ্বলছে একটা হলুদ রঙের 0 পাওয়ারের বাল্ব। শিউলি বারান্দা বরাবর ডান দিকে এগিয়ে গেল। ওই দিকেই ওদের ঝাঁঝরি লাগানো সরু সিঁড়ি। সে আওয়াজ না করে ধীর পায়ে ওপরে উঠে গেল। দোতলাটাও একতলার মতোই, লম্বা বারান্দা। বারান্দার রেলিং হিসেবে সিমেন্টের নকশা কাটা ঝাঁঝরি ব্যবহার করা হয়েছে। বারান্দার একদিকে সারি দিয়ে পরপর 4টে ঘর। বারান্দায় দাঁড়ালে নিচের উঠোন দেখা যায়। শেষ ঘরের মাথায় একটা হলুদ রঙের বাল্ব জ্বলছে, আর সেই বাল্বের মৃদু আলোই সারা বারান্দা জুড়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। খুব আস্তে আস্তে শেষের ঘরের দিকে এগিয়ে গেল শিউলি। ওই ঘরটি বোরহানের। দরজার বাইরে শিউলি এসে দাঁড়াতেই দেখল দরজাটি ভেজানো। ভেতর অন্ধকার, কিন্তু একটা চাপা গোঙানির আওয়াজ ঘরের ভেতর থেকে বাইরে আসছে। বাবা বলেছিল বোরহানের চোখের ভেতরের মণিটা যেন বাঁশি মরার মতন ঘোলাটে হয়ে উঠছে দিন দিন। খুব বাড়াবাড়ি কিছু বাঁধিয়ে বসেছে নির্ঘাত। শিউলি খুব আস্তে করে দরজা ঠেলে
অন্ধকার ঘরের ভিতরে ঢুকল। অন্ধকার ঘরে বারান্দার আলো কিছুটা ঢুকল। ঘরের একপাশে বিছানার লাগোয়া একটা খড়খড়ি লাগানো জানলা, সেটা এখন খোলা। রাস্তার আলো সেই খোলা জানলা বেয়ে ঘরের ভেতর ঢুকে একটা আবছা আলো আধারির পরিবেশ তৈরি করেছে। কিন্তু এ কি? আবছা আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছে শিউলি বোরহানের বিছানা খালি। অসুস্থ শরীরে কোথায় গেল সে? আর ঠিক এমন সময় মাথার ওপর একটা শব্দ কানে আসতেই ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল তার। এক মুহূর্ত সময় ব্যয় না করে বাঁদিকের বোর্ডের সুইচটা অন করতেই ঘরের মধ্যে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আর সেই আলোয় যা দেখল তাতে শিউলির সারা শরীর ভয় আতঙ্কে পাথর হয়ে গেল যেন। অচিরেই একটা তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো গলার ভেতর থেকে আর ছড়িয়ে পড়ল উত্তর কলকাতার এই বনেদি বাড়ির প্রতিটি কোণে। কিন্তু বেশিক্ষণ শিউলিকে এই দৃশ্য দেখতে হলো না, কারণ ততক্ষণে পুরো বাড়ি ডুবে গিয়েছে লোডশেডিং এর কালো অন্ধকারে। তুই বাইরেই দাঁড়া, দরকার পড়লে আমি তোকে ডাকবো। দোতলার বারান্দার শেষ প্রান্তে শিউলির সাথে দাঁড়িয়েছিল ওর ইউনিভার্সিটির বন্ধু পলাশ। একই সঙ্গে পড়ে। পলাশকে দেখতে গড়পড়তা বাঙালি ছেলের মতোই, বিশেষ কোনো পার্থক্য নেই চেহারায়। পোশাক আশাকও সাধারণ, আজ পরনে জিন্স, হাফ হাতা টি শার্ট। কিন্তু যে জিনিসটা তাকে বাকি সকলের থেকে আলাদা করে তা হল ওর ঈষৎ পেশিবহুল শরীর, কবজি থেকে কোনই পর্যন্ত জড়ানো রুদ্রাক্ষের মালা। হ্যাঁ, শিউলি প্রথম যেদিন পলাশকে দেখেছিল সেদিন অবাকই হয়েছিল। এই বয়সের কোনো ছেলে হাতে রুদ্রাক্ষের মালা পরে এবং সেটা পরে সে ঘোরে, সেটা সত্যি আশ্চর্যের। পরে বুঝেছিল পলাশ দেখতে সাধারণ হলেও ও অন্যদের থেকে একটু আলাদা। ও তন্ত্র মন্ত্র ভূত প্রেতে বিশ্বাস করে, আর সেসব নিয়ে পড়াশোনাও করে। শিউলির বাবা বোরহানকে মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু শিউলি যা দেখেছে সে নিশ্চিত এটা কোনো মানসিক রোগের লক্ষণ নয়। এক মুহূর্ত দেরি না করে সে পলাশকে ফোন করে। প্রথমে পলাশ তো মুখের ওপরই না বলে দেয়, আর সাফ জানিয়ে দেয় যে সে কোনো পেশাদার অকালিস্ট নয়, সে শুধু এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটতে আর পড়াশোনা করতেই ভালোবাসে। কিন্তু শিউলির বিশ্বাস ছিল পারলে একমাত্র পলাশই পারবে বোরহানকে বিপদের হাত থেকে রক্ষা করতে। দীর্ঘক্ষণ কথা কাটাকাটি, অনুযোগ আবদারের পর পলাশ রাজি হয়। কিন্তু বোরহানের কিছু হয়ে গেলে তার দায় যে সে নেবে না সেটাও স্পষ্ট করে সে জানিয়ে দিতে ভোলে না। শিউলি ঘাড় ঘুরিয়ে একবার সিঁড়ির দিকে তাকালো। দোতলার মুখেই ওর বাবা জ্যাঠা দাঁড়িয়ে ওদের ওপরের দিকেই তাকিয়ে আছেন। মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে বড়দের আপত্তি না মেনে পলাশকে ডাকা তাদের পছন্দ হয়নি। শিউলি তাদের কান এড়িয়ে ফিসফিস করে পলাশকে বলে উঠল, তুই প্লিজ বোরহানকে ঠিক করে দে, তুই জানিস ওর কিছু হয়ে গেলে আমি সত্যি বাঁচব না। পলাশ বলে উঠল, তুই গন্ধটা পাচ্ছিস না শিউলি, কিন্তু আমি পেয়েছি তোর বাড়ি ঢুকেই একটা বিকট মাংস পচা গন্ধ। এটা ঠিক তখনই পাওয়া যায় যখন কেউ পরপার থেকে পারে আসে। তুই যা বর্ণনা দিয়েছিস আমায়, তা যদি সত্যি হয় তাহলে কাজটা কিন্তু আমার জন্য সোজা হবে না, কিন্তু আমি কথা দিলাম আমি চেষ্টা করব। ঘরটা খুব একটা বড় নয়, ঘরের ভেতরে কোনো পাখা চলছে না, একটা ভ্যাপসা গন্ধ ঘরের ভেতর যেন ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় কার্তিকের মাঝামাঝিতেও পাখা চালাতে হয়, কিন্তু ও কি? হলুদ আলোয় এতক্ষণ বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু খেয়াল করতেই তার নজরে এলো ঘরের চার দেওয়াল জুড়ে কেউ একই নকশা বারবার এঁকে রেখেছে মোম রং দিয়ে। একটি বৃত্ত, আর বৃত্তের পরিধির ওপরে চারিদিকে চারটি অর্ধবৃত্ত। এই নকশা এর আগেও কোথাও দেখেছে পলাশ, কিন্তু মনে করতে পারছে না কিছুতেই যে সে কোথায় দেখেছে। আর ঠিক এমন সময়ই দ্বিতীয় জিনিসটা তার নজরে এলো। চমকে উঠল পলাশ। ঘরের যে দেওয়ালে জানলা নেই সেখানে টিকটিকির মতো উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা অর্ধনগ্ন পুরুষের দেহ। সেই দেহের মাথা নিচের দিকে আর পা দুটো জড়ো হয়ে রয়েছে ছাদের দিকে। হাত দুটো দেহের দুই পাশে এমনভাবে ছড়ানো, হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো উল্টোনো ক্রস দেওয়ালে আটকানো। চোখের তারার বালাই নেই, পুরোটা সাদা। বোরহানকে এই ভয়ানক অবস্থায় দেখে একটা শিরশিরে ভয় ছড়িয়ে পড়ল পলাশের সারা শরীরে। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই বোরহান মাথা ঘোরালো। পলাশের চোখে তার চোখ পড়তেই বোরহান পলকে লাফিয়ে নেমে পড়ল মেঝেতে। এক পা পিছিয়ে গেল পলাশ। ছেলেটি উঠে দাঁড়াতেই ঘরের ভেতরের আলোটা দপদপ করে উঠল। সেই কম্পমান আলোয় পলাশ দেখতে পেল যে ছেলেটা বাঁ দিকে ঘাড় হেলিয়ে তার দিকে এক
এক পা করে এগিয়ে আসছে। না, আর দেরি করা চলবে না। পলাশ বিড়বিড় করে মন্ত্রপাঠ শুরু করলো। আর তারপরে সেই জিনিসটা হলো যার জন্য ছেলেটি তৈরি ছিল না একদম। সে দেখলো পলাশের রুদ্রাক্ষের মালার ফাঁক থেকে এক অদ্ভুত সবুজ আলো বেরিয়ে আসছে। আর পলাশ মন্ত্রপাঠের সাথে সাথে রুদ্রাক্ষের মালার একটা প্যাঁচ খুলতে শুরু করেছে। চমকে উঠল বোরহান। ঘোলাটে চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করলো এই ছেলেটা কে, কে এই ছেলেটা। এদিকে ততক্ষণে পলাশের মন্ত্রপাঠের গতি বাড়তে শুরু করেছে। গতি বাড়তে শুরু করেছে বাম হাতেরও। অতি দ্রুত খুলে যাচ্ছে রুদ্রাক্ষের মালার প্যাঁচ। ঘরের আলো ভয়ঙ্করভাবে দপদপ করতে শুরু করেছে। একটা গরম হাওয়ার স্রোত বইছে যেন ঘরের মধ্যে। আর ঠিক তখনই পলাশের হাতের মালাটা খুলে গেল পুরো। একটা ভয়ের আর্তনাদ বেরিয়ে এলো ছেলেটার গলা দিয়ে। এ কি দেখছে সে? পলাশের ডান হাতের কবজিতে একটা নাগ উল্কি, যেটা রুদ্রাক্ষের আড়ালে এতক্ষণ লুকিয়ে রাখা ছিল। সেটা নড়ছে, হ্যাঁ নড়ছে। এবার বোরহান এক পা করে পিছিয়ে যাচ্ছে। এ কে এসেছে এই ঘরে? বোরহান একটা লাফ দিয়ে খড়খড়ি দেওয়া জানলা গলিয়ে পালাতে যাবে, তার আগেই রুদ্রাক্ষের মালা তার গলায় পেঁচিয়ে পলাশ পেছন থেকে দিল এক হ্যাঁচকা টান। ছেলেটা ছিটকে মেঝেতে পড়ে যেতেই এক মুহূর্ত দেরি না করে তার পেটের ওপর চেপে বসলো পলাশ। মন্ত্রপাঠের শব্দ ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছে। বোরহান মরণ আর্তনাদ করে হাত পা ছুটতে লাগলো ভয়ঙ্কর ভাবে। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল পলাশ। এক মুহূর্ত দেরি না করে রুদ্রাক্ষের মালাটা তার হাঁ করা মুখের ভেতর ঠুসে দিতেই একটা সাদা আলোর বিস্ফোরণ। আর ঠিক তখনই একটা আবছা দৃশ্য সিনেমার মতন ফুটে উঠল পলাশের চোখের সামনে। একটা মাটির নিচের অন্ধকার ঘরে কতগুলো অস্পষ্ট হ্যারিকেনের হলুদ আলো জ্বলছে। আর সেই হলুদ আলোয় দেখা গেল বোরহানের মতো দেখতে একটা ছেলে পর পর কতগুলো মৃতদেহ টেনে একটা অন্ধকার গর্তের মধ্যে ফেলছে। পলাশের মনে হলো সে যেন ওই মাটির নিচের ঘরে অলৌকিক ক্ষমতায় পৌঁছে গিয়েছে। ছেলেটা এখানে কি করছে জিজ্ঞাসা করলে হয় না? ওই তো ছেলেটি বোধহয় তাকে দেখতে পেয়েছে, নইলে সে এগিয়ে আসছে কেন পলাশের দিকে? কিন্তু ওটা কি? একটা জিনিস দেখে আপাদ মস্তক ভয় কেঁপে উঠল পলাশ। গর্তের মাটি যেখানে চুরো করে জমা করে রাখা রয়েছে তার উপরে ওটা কে? একটা কালো শরীর উবু হয়ে বসে আছে। বিভৎস মুখের চামড়া কে যেন পুড়িয়ে ফেলেছে যত্ন করে। সারা শরীরে শুধু চামড়া পোড়া ক্ষত, আর পিঠের আট পোড়া ডানাটা তিত্তির করে কাঁপছে। লাকুন, নরকের ভয়ঙ্কর অপদেবতা। সর্বনাশ! এখানে কি করছে লাকুন? কে ডেকে এনেছে তাকে? ছেলেটিকে সাবধান করতে হবে। ওকে বলতে হবে যেন পালিয়ে যায় যেন, নইলে ও যে মারা পড়বে। কিন্তু কিছু বলবার আগে আচমকা যে কি হলো, পলাশ দেখলো এক জোড়া শক্ত হাত তার গলা টিপে ধরেছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ডান হাতটা দেখা যাচ্ছে। এ কি? এই হাতে তো তার মতোই রুদ্রাক্ষের মালা পেঁচানো। হাতটা সাঁড়াশির মতো শক্ত হয়ে চেপে বসেছে তার গলায়। দম নিতে পারছে না সে। দেখতে দেখতে পলাশ চোখের সামনে অন্ধকার দেখল। মাথাটা আচমকাই পাথরের মতো ভারী হয়ে উঠল তার। এক মুহূর্ত সময় গেল না, তার মনে হলো সে যেন মাটির নিচের ঘরেই মুখ থুবড়ে পড়ল।